स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। तत्त्वज्ञं योगिवर्यं त्वम् अवेदानन्दयोगिनं ज्ञानप्रसारविख्यातं वन्देऽहं पण्डितोत्तमम्। श्री रामकृष्ण पार्षद स्वामी अभेदानंद जी आज जन्मतिथि। स्वाभाविक भावे स्वामी अभेदानंद जी जीवन चरित आलोचना करब। तार आगे एकटू बोले नेওয়া प्रयोजन जे प्रणाम मंत्रटी पाठ करलाम। तत्त्वज्ञं योगिवर्यं त्वं अभेदानंद योगिनं ज्ञान प्रसार विख्यातं वंदेहम पंडितोत्तमम। पंडित उत्तम যারা উত্তম পণ্ডিত তারাও পর্যন্ত তাকে বন্দনা করেন। তিনি কি? যিনি জ্ঞান প্রসার করেছেন, করে বিখ্যাত হয়েছেন, যিনি তত্ত্বজ্ঞ বেদান্ত পণ্ডিত এবং যিনি যোগীবর যোগীদের মধ্যে শ্রেষ্ঠ সেই স্বামী অভেদানন্দজি মহারাজকে আমরা প্রণাম জানাই। আমরা প্রকৃতি পরমাম স্তোত্রটি করলাম। এই স্তোত্রটি কিন্তু স্বামী অভেদানন্দজি মহারাজেরই লেখা, নিজস্ব রচনা এবং পরবর্তীকালে শ্রী শ্রী মা এই স্তোত্রটি শুনে খুব প্রীত হয়েছিলেন এবং বলেছিলেন তোমার জিহ্বায় সরস্বতী বসবে। সেজন্য তিনি বহু জায়গায় আমরা তার জীবন চরিত্র আমরা পড়ব, যে সেখানে যেখানে উনি বলছেন মা বলেছিলেন যে আমি আমার জিভে মা সরস্বতী বসবেন। আমরা তার বাল্যকালের ঘটনায় চলে যাই। পূর্ব নাম কালীপ্রসাদ চন্দ্র, পিতা রসিকলাল চন্দ্র উত্তর কলকাতা 21 নম্বর নিম গোস্বামী লেনে বাস করতেন। ইংরেজিতে তাঁর উৎপত্তি ছিল এবং তিনি ওরিয়েন্টাল সেমিনারি নামক উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করে খ্যাতি অর্জন করেছেন। কালীপ্রসাদ চন্দ্রের পিতা রসিকলাল চন্দ্র। শুনে আমরা অবাক হব যে তাঁর 3 জন বিখ্যাত ছাত্রের নাম, তার মধ্যে 2 জনই আমাদের শ্রীরামকৃষ্ণ ঘরানা বা শ্রীরামকৃষ্ণ ঘরানাই বলবো। তাদের মধ্যে একজন হচ্ছেন গিরিশচন্দ্র ঘোষ এবং দ্বিতীয় জন হচ্ছেন স্বামী বিবেকানন্দের পিতা বিশ্বনাথ দত্ত এবং তৃতীয় জন হচ্ছেন কৃষ্ণদাস পাল। এই 3 জন তার কৃতবিদ্য ছাত্র। গিরিশচন্দ্র ঘোষের কথা আমরা জানি। শুধু শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে আসার আগে তিনি বিখ্যাত নট ও নাট্যকার ছিলেন। বহু প্রখ্যাত নাটক রচনা করেছেন। তাকে ভারতবর্ষ, পশ্চিমবাংলা তথা তৎকালীন বাংলা তথা ভারতবর্ষেরও শেক্সপিয়ার বলা হয়। এবং বিশ্বনাথ দত্ত হচ্ছেন বিখ্যাত ব্যারিস্টার, স্বামী বিবেকানন্দের পিতা। আমরা স্বামী বিবেকানন্দের জীবন চরিত পাঠে তার কথা আমরা খানিকটা হলেও জানব। রসিকলালের প্রথম পত্নী তিনি মারা যাওয়ার পরে রসিকলাল চন্দ্র দ্বিতীয়বার তার পরিগ্রহ করেন। তার নাম নয়নতারা দেবী। তার কোনো সন্তান ছিল না, তাই পুত্র সন্তানের জন্য আকুল প্রার্থনা জানিয়ে
মা কালীর কাছে তিনি এই সন্তানকে লাভ করেন। তাই তার নাম কালীপ্রসাদ চন্দ্র কালীপ্রসাদ। 1866 খ্রিস্টাব্দে 2 অক্টোবর মঙ্গলবার কৃষ্ণা নবমী তিথি, আজকে কৃষ্ণা নবমী তিথি, 1273 সালের 17 আশ্বিন কালীপ্রসাদ জন্মগ্রহণ করেন। সন্তানটি জন্ম হওয়ার পরে, মায়ের গর্ভ থেকে জন্মাবার পরে নারী বিজড়িত হয়ে সর্বাঙ্গে তিনি পদ্মাসনে যেন যোগীর মতো বসেছিলেন, কোনো কান্নাকাটি করেননি। পরবর্তীকালে তার চোখে লঙ্কার গুঁড়ো দেওয়া হয়, তাতে তিনি কেঁদে ওঠেন এবং মা কালী প্রসাদে লব্ধ বলেই তার নাম হলো কালীপ্রসাদ। কালীপ্রসাদের মাত্র 1.5 বছর বয়সে তার কিন্তু জীবন সংশয় ঘটত, কারণ তিনি প্রচন্ড আমাশয় রোগে ভুগেছিলেন। মাত্র 1.5 বছরের সন্তান। বলা বাহুল্য, রসিকলালের প্রথমা পত্নী তার এক সন্তান ছিল, তার সেই সন্তানের নাম বিহারীলাল। তিনিও খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন এবং গৃহত্যাগ করেছিলেন। তাঁরও জানা যায় তার জীবন চরিত্র থেকে, তিনি আমাশয়ের আক্রমণে তিনি দেহান্তর হয়, লোকান্তরিত হন। কৃষ্ণচন্দ্র ভগবত কৃপায় কবিরাজি চিকিৎসায় আরোগ্য লাভ করেন। 5 বছর বয়সে হাতে খড়ি হয় এবং 2 বছর তিনি লাহাপাড়ার গোবিন্দ সিংহের পাঠশালায় পাঠ্যাভ্যাস করেন, প্রাথমিক পাঠ্যাভ্যাস করেন। তারপরের 3 বছর বিখ্যাত যদু পণ্ডিতের বঙ্গবিদ্যালয়ে তিনি অধ্যয়ন করেন এবং তারপরে তার পিতার স্কুল রসিকলালচন্দ্রের স্কুল ওরিয়েন্টাল সেমিনারিতে ভর্তি হন 1876 সালে। তখন অবশ্য তার বাবা অবসর গ্রহণ করেছেন। মেধাবী, ধীর এবং শান্ত স্বভাব কালীপ্রসাদ। প্রত্যেক বিদ্যালয়ে পরীক্ষায় প্রথম স্থান এবং উচ্চ স্থান অধিকার করতেন এবং কখনো কখনো ডাবল প্রমোশন পেতেন। তবে পাঠ্যাভ্যাসে তার ছোটবেলা থেকে তার সংস্কৃতের প্রতি একটি বিশেষ আকর্ষণ দেখা যেত, তিনি বিশেষভাবে আকৃষ্ট হতেন। বিদ্যালয়ের যে কারিকুলাম আছে, যে বিধিবদ্ধ যে শিক্ষা আছে, তাতে সন্তুষ্ট না হয়ে তিনি সংস্কৃত বেশি পড়তে আগ্রহী হতেন এবং এর জন্য তার বাবা তাকে হাতিবাগানের এক টোলে, হেরম্ব পণ্ডিত বলে এক পণ্ডিতের টোলে তাকে ভর্তি করিয়ে দেন। সেখানে তিনি মুগ্ধবোধ পাঠ করেন। পরবর্তীকালে তার সংস্কৃতে পাণ্ডিত্য দেখে বা আগ্রহ দেখে ওরিয়েন্টাল সেমিনারির প্রধান শিক্ষক তাকে ছন্দমঞ্জরি বলে একটি বই পড়তে দেন। বলা বাহুল্য, এই ছন্দজ্ঞানের ফলেই তিনি বহু সুললিত সংস্কৃত স্তোত্র রচনা করেন। তার মধ্যে আমরা একটি পাই, প্রকৃতি পরমম, যেটা আমরা গাইলাম, স্তোত্র প্রতি সন্ধ্যায় আমরা এখানে গান করি। এছাড়াও তিনি শ্রীরামকৃষ্ণ স্তবরাজ লেখেন, ইত্যাদি বহু তিনি সংস্কৃত স্তোত্র তিনি লেখেন। শঙ্করাচার্যের দার্শনিক প্রতিভার পরিচয় পেয়ে তাঁর মনে স্বাদ হয় তিনি পণ্ডিত এবং দার্শনিক হবেন। তাই 14 বছরের বালক, বাবার যে গ্রন্থাগার ছিল বাড়িতে, তার মধ্যে তিনি মাত্র 14 বছর বয়সে গীতা পেয়ে তিনি পড়তে আরম্ভ করেন। পরবর্তীকালে শশধর তর্কচূড়ামণির বক্তৃতা শুনে যোগশাস্ত্রের প্রতি আকৃষ্ট হন এবং পাতঞ্জল যোগসূত্র পড়া শুরু করেন। সেই সময় থেকে কর্মব্যস্ত বেদান্তবাদী শশধর তর্কচূড়ামণি তাকে বলেছিলেন, তুমি যদি আরো বেশি জানতে চাও তবে আমার বাসগৃহে আসতে পারো, আমি তোমাকে বেশিক্ষণ সময় দিতে পারবো না। যখন গায়ে তেল মাখবো তখন তোমাকে আমি পাতঞ্জল যোগসূত্রে মর্ম বুঝিয়ে দেব। এবং অদ্ভুতভাবে তিনি দেখেন শশধর তর্কচূড়ামণি যে সেইভাবে কিন্তু কালীপ্রসাদের অনেক দূর অগ্রসর হন সংস্কৃতি এবং পাতঞ্জল যোগসূত্রকে তিনি কণ্ঠস্থ করেন। এই সময় তিনি আরো জানবার জন্য তিনি তার এক বন্ধু যজ্ঞেশ্বর ভট্টাচার্য, তার কাছ থেকে তিনি জানতে পারেন দক্ষিণেশ্বরের পরমহংস শ্রী রামকৃষ্ণ দেবের কাছে, এবং তিনি
তাকে জানবার জন্য এত আগ্রহ হলো যে তিনি বাড়িতে কাউকে কিছু না বলে 1884 খ্রিস্টাব্দের মধ্যভাগে তিনি পায়ে হেঁটে দক্ষিণেশ্বরে চললেন। কোথেকে? উত্তর কলকাতা নিম্ন গোস্বামী লেন থেকে। রাস্তা জানা নেই, সুতরাং তিনি এত দ্রুত হাঁটতে লাগলেন যে তিনি দক্ষিণেশ্বরকে পশ্চাতে ফেলে তিনি এগিয়ে চলে গেলেন। এবং অনেক দূর যাওয়ার পরে তিনি এক ব্যক্তির কাছে জ্ঞাত হলেন যে দক্ষিণেশ্বর অনেক দূর উনি ছেড়ে ফেলে এসেছেন। তিনি আবার দ্রুত হেঁটে দুপুরে গিয়ে ওখানে পৌঁছান। বেলতলা ও পঞ্চবটির পাশ দিয়ে তিনি মন্দির প্রাঙ্গণে উপস্থিত হলেন এবং জানতে পারলেন যে পরমহংস দেব শ্রীরামকৃষ্ণ দেব তিনি নেই, তিনি কলকাতা গেছেন, রাত্রে ফিরবেন। খুব স্বাভাবিকভাবে তিনি হতাশ হলেন, ক্লান্ত দেহে তিনি যে উত্তরের যে অর্ধ বারান্দা আছে তাতে তিনি বসলেন। বসে তিনি ভাবতে লাগলেন কি করবেন। এমন সময়ে আরেক যুবক সেখানে উপস্থিত হলেন। তিনি পরবর্তীকালে স্বামী রামকৃষ্ণানন্দ শশীভূষণ, তার সঙ্গে আলাপ হলো। দুজনে খুব সারাদিনটা খুব ভালোই কাটলো। শশীভূষণ ততদিনে খুব পরিচিত হয়ে গেছেন কালীবাড়ির সঙ্গে। তিনি কালীবাড়ির খাজাঞ্চির কাছে গিয়ে সেখান থেকে প্রসাদ দুজনের জন্য সংগ্রহ করে দুজনে খেয়ে এবং পরমহংসদেবের কথা বলতে বলতে কি করে যে সারাদিন কেটে রাত হয়ে গেল তারা বুঝতে পারলেন না। রাত্রি 9টায় শ্রীরামকৃষ্ণ ফিরলেন। সঙ্গে কালীপ্রসাদ আরেক বন্ধুকে পেলেন, তিনি হচ্ছেন পরবর্তীকালের স্বামী অদ্ভুতানন্দ লাটু। শ্রীরামকৃষ্ণকে দেখার পরে তিনি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞেস করলেন তোমার পরিচয় কি। তিনি তার নিজস্ব পরিচয়, আমরা যেটা বললাম, পরিচয় দেওয়ার পরে তিনি সরাসরি বললেন, তিনি বললেন তোমাকে অভিপ্রায়। তিনি সঙ্গে সঙ্গে বললেন আমার যোগ সাধনার ইচ্ছে আছে, আপনি আমায় শেখাবেন কি। পরমহংসদেব খানিকক্ষণ মৌন থাকলেন, চুপ করে থেকে বললেন হ্যাঁ, তোমার ওই অল্প বয়সেই যোগ শিক্ষার ইচ্ছা হয়েছে, এ অতি ভালো লক্ষণ। তুমি পূর্বজন্মে যোগী ছিলে, কিন্তু তোমার একটু বাকি ছিল, এই তোমার শেষ জন্ম। আমি তোমায় যোগ শিক্ষা দেব, আজ বিশ্রাম করো, কাল এসো। এত রাতে তিনি তার ফিরে যেতে পারবেন না, তাই তিনি শ্রীরামকৃষ্ণের ওখানে তিনি থাকলেন এবং পরের দিন সকালে ব্রাহ্ম মুহূর্তে তিনি ঠাকুরকে নিরীক্ষণ করলেন। অপূর্বভাবে দিগম্বর হয়ে ঠাকুর নিজেই বিভিন্ন দেবদেবীর পটে প্রণাম করছেন এবং সুমধুর কণ্ঠে মা নাম উচ্চারণ করছেন। তিনিও অনুরূপভাবে স্নানাদি সেরে এসে শ্রীরামকৃষ্ণের কাছে জিজ্ঞেস করে এসে উপস্থিত হলেন তার সামনে। শ্রীরামকৃষ্ণ তাকে কোন ক্লাস পর্যন্ত পড়েছে ইত্যাদি জিজ্ঞেস করলেন এবং তারপরে তিনি উত্তর বারান্দায় তিনি নিয়ে গেলেন একাকী এবং সেখানে তক্তাপসে যোগাসনে বসালেন এবং তার জিহ্বায় মধ্যমাঙ্গুলি দিয়ে বীজ মন্ত্র লিখে দিলেন। লেখা মাত্রই কালীপ্রসাদ সমাধিস্থ বলা ঠিক না, তিনি বোধ হয়ে গেলেন, কেমন যেন বোধ হয়ে গেলেন এবং তার মন ঊর্ধ্ব দিকে প্রসারিত হলো। তিনি গভীর ধ্যানে মগ্ন হলেন। কিছুক্ষণ পরে ঠাকুর আবার সেই শক্তিকে অধোদিকে আকর্ষণ করে নামিয়ে দিলেন এবং তিনি বাহ্যভূমিতে তিনি ফিরে এলেন। শ্রীরামকৃষ্ণ তাকে ধ্যানাদি সম্বন্ধে নানা উপদেশ দিলেন এবং অন্য সব দর্শনাদি কিভাবে হবে তাও তিনি তার কাছে প্রকাশ করলেন এবং তিনি বললেন তুমি করতে করতে তুমি যেভাবে অগ্রসর হবে সেগুলো তুমি এসে আমাকে বলবে, আমি তোমাকে মধ্যে মধ্যে তোমাকে আমি তোমার লক্ষণ দিকে তোমাকে আমি নির্দেশ দেব। অধিকন্তু কালীপ্রসাদকে অবিবাহিত জেনে বিবাহ করতে নিষেধ করলেন। কালীপ্রসাদ কিছুক্ষণ ধ্যান করে ঠাকুরকে প্রণাম করে বিদায় দিলেন। ঠাকুর বললেন আমার এসো, যদি পয়সা জোগাড় না হয় তবে এখান হতে দেওয়া হবে। সেদিন এক ভদ্রলোক গাড়ি করে কলকাতায় ফিরছিলেন। ঠাকুরের ইচ্ছানুসারে তিনি কালীপ্রসাদকে গাড়িতে নিয়ে গেলেন। এই হল প্রথম দর্শন এবং প্রথম দর্শনের বর্ণনা। বাড়িতে গিয়ে তিনি প্রথমেই কালীপ্রসাদকে সবাই বকুনি দিলেন, কালকে রাতে কোথায় ছিলে, খুঁজে পাওয়া যায়নি।
কালীপ্রসাদ ভ্রুক্ষেপ না করে তিনি সকাল এবং রাত্রিতে ধ্যান করতে লাগলেন, কখনো কখনো গভীর রাত্রে ধ্যান করতে লাগলেন এবং তিনি যাওয়া আসা করতে থাকলেন দক্ষিণেশ্বরে। স্বীয় অনুভূতিও তিনি বলতে লাগলেন। এইভাবে বলতে বলতে একদিন শ্রীরামকৃষ্ণের কাছে গমনাগমন মানে যাওয়া আসার ফলে তার অনেক ভক্তের সঙ্গে পরিচয় ঘটল এবং তিনিও ঠাকুরের বিভিন্ন সেবার সুযোগ পেলেন। কখনো কখনো ঝামতলায় ঠাকুর যখন যেতেন তখন তার কাঁধে হাত দিয়ে ঠাকুর হাঁটতেন। তিনিও কখনো কখনো গাড়ুটি হাতে নিয়ে ঠাকুরের সঙ্গে যেতেন। ঠাকুর সেই সময় উচ্চ তথ্যগুলো তাকে বলতেন যাতে অন্য কেউ শুনতে না পায়। এইভাবে একদিন কালী মন্দিরে গিয়ে তিনি নিবেদন করলেন। ধ্যানে তিনি ঈশ্বরের সর্বতঃপ্রসারী চক্ষুদ্বয় দর্শন করেন। কালীপ্রসাদ বলতে লাগলেন তিনি প্রত্যেক দিন তিনি ধ্যানে তিনি ঈশ্বরের চোখ দেখেন যেটি সর্বতঃপ্রসারী। আমরা ভগবানকে তিনটি উপাধিতে আখ্যায়িত করা হয়। তিনি হচ্ছেন omnipresent, omniscient আর হচ্ছে omniscient। omnipresent তিনি সর্বত্র তিনি বিরাজমান, তিনি হচ্ছেন omnipresent। omniscient তিনি সর্বজ্ঞ। আর তিনি কি? omnipresent, omniscient আর হচ্ছে সর্বজ্ঞ, সর্বত্র বিরাজিত এবং তিনি তিনি সর্বত্র তিনি সবকিছু তিনি জানতে পারেন। তো সেই সর্বত্র প্রসারী চক্ষুদ্বয় তিনি দর্শন করেন প্রত্যেকদিন ধ্যানে। একথা শুনে ঠাকুর তাকে তার শ্রীচরণে হাত বুলিয়ে দিতে বললেন। হাত বুলাতে বুলাতে তিনি অনুভব করছেন, তিনি বলছেন ঠাকুরকে, তিনি দেখছেন পরমহংসদেব যেন জগন্মাতা রূপে তাকে স্তন্যপান করাচ্ছেন। প্রত্যেকদিন রাত্রে ধ্যানকালে তিনি অনুভব করেন তার আত্মা যেন দেহ ছেড়ে ঊর্ধ্বলোকে চলে যায়। বহু মনোরম দৃশ্য দেখতে দেখতে একটি সুন্দর প্রাসাদে উপস্থিত হয় এবং তিনি দেখেন, কালীপ্রসাদ দেখেন সেখানে সব ধরনের প্রতীক এবং মূর্ত বিকাশ হয়েছে। সেই প্রাসাদের বিরাট কক্ষে প্রবেশান্তে দেখলেন চতুর্দিকে বেদিতে বিভিন্ন ধর্মের দেব দেবী অবতারগণ বসে আছেন এবং তার মধ্যস্থলে দাঁড়িয়ে আছেন শ্রীরামকৃষ্ণ। ক্রমে সব দেব দেবী অবতার শ্রীরামকৃষ্ণের জ্যোতির্ময় বিরাট দেহে একীভূত হলেন, মিলিয়ে গেলেন। এই সমস্ত শুনে ঠাকুর তাকে বললেন, হ্যাঁ রে, তোর বৈকুণ্ঠ দর্শন হয়ে গেল, এখনো তুই অরূপের ঘরে উঠলি, আর তুই রূপ দেখতে পাবি না। কালীপ্রসাদ দক্ষিণেশ্বরে ঠাকুরের দর্শনে শুধু যেতেন তা নয়, ঠাকুরের সঙ্গে বিভিন্ন ভক্ত গৃহেও যেতেন। 1884 সালের 15ই জুন কাকুরগাছিতে রামবাবুর উদ্যানে গেছেন। 3রা জুলাই বলরাম মন্দিরে রথযাত্রার দিনে গেছেন। 1885 সালের 23শে মে রামবাবুর ঘরে আবার গেছেন সেখানে। এবং এই শেষের দিনেই কালীপ্রসাদ দক্ষিণেশ্বর থেকে ঠাকুরের সঙ্গে এসে ঠাকুরের কথা মতো নিরঞ্জনের সঙ্গে নরেন্দ্রনাথকে নরেন্দ্র ভবনে ডাকতে গেলেন। তখন 1885 সালে ঠাকুরের কিন্তু রোগ আরম্ভ হয়ে গেছে, কর্কট রোগ আরম্ভ হয়ে গেছে। তার ঢোক গিলতে কষ্ট হচ্ছে, কার কথা বলতে কষ্ট হচ্ছে এবং তার গয়ালেও দুর্গন্ধ। গোলাপ মা বললেন, কলকাতার দুর্গাচরণ খুব বড় ডাক্তার, তাকে দেখালে রোগ সেরে যেতে পারে। এবং ঠাকুরের কথা মতো কালীপ্রসাদ লাটু এবং গোলাপ মার সঙ্গে নৌকো করে সেই ডাক্তারের কাছে গেলেন এবং ডাক্তারকে নিয়ে এলেন। এইভাবে পানিহাটির মহোৎসবেও গেছেন কালীপ্রসাদ এবং সন্ধ্যার পর তিনি দক্ষিণেশ্বরে ফিরে এসেছেন। দক্ষিণেশ্বরের পরে তিনি শ্যামপুকুরে, ঠাকুর যখন দক্ষিণেশ্বর থেকে অসুস্থতা জনিত ডাক্তার দেখানোর সুযোগ আরো পাওয়া যায় বলে যখন শ্যামপুকুরে গেলেন, তখন লাটু ও কালী এই দুজন সেবক নিযুক্ত হলেন 1885 খ্রিস্টাব্দের অক্টোবরের প্রথম ভাগে। এবং সেখানে নিমসাতে বলরাম মন্দিরে ঠাকুর ছিলেন। সেখানে থেকে শ্যামপুকুর স্ট্রিটের ভাড়া বাড়িতে গেলেন।
শ্যামপুকুরের পর তিনি ঠাকুরের সঙ্গে কাশীপুরে চললেন 11 ডিসেম্বর 1885। এখানে পরমহংসদেবের আদেশে নরেন্দ্রনাথ প্রত্যেকের কাজ কি হবে সেটি তিনি স্থির করলেন। 11 ডিসেম্বর 1885 মানে আর ঠাকুর সশরীরে থাকবেন মাত্র 9 মাস। 1886 আগস্ট মাসে 16ই আগস্ট তিনি দেহ রাখবেন। সুতরাং শরীরে থাকবে মাত্র আর 9 মাস। 9 মাসের কম। কালীর কর্তব্য হলো বা ডিউটি পড়লো যে প্রত্যেক দিনে 2 ঘন্টা এবং রাত্রে 2 ঘন্টা তিনি ঠাকুরের কাছে থাকবেন, সেবা করবেন। দুপুরে ঠাকুরকে তিনি তেল মাখিয়ে দেবেন গাড়ি বারান্দায় এবং জল চৌকিতে বসিয়ে তিনি স্নান করিয়ে দেবেন। এই শুনে কালী খুবই আনন্দিত হলেন। কেন? তিনি তেল মাখিয়ে দেবেন এবং চান করিয়ে দেবেন। এই করতে করতে তিনি ঠাকুরের কাছে তাঁর মুখনিঃসৃত তত্ত্ব কথা শুনতে পাবেন। এইভাবে তার জীবন কাটতে লাগলো। এখানে গ্রন্থকার শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থকার, তিনি এখানে একটি ঘটনার উল্লেখ করেছেন, খুবই ইন্টারেস্টিং ইনসিডেন্ট। নরেন্দ্রের প্রভাবে কালীর ভাবধারা কিরূপে পরিবর্তিত হয়েছিল লীলা প্রসঙ্গের ঘটনা তিনি এখানে উদ্ধৃত করেছেন। আজ ফাল্গুনী শিবরাত্রি। বালক ভক্তদিগের মধ্যে 3-4 জন স্বামীজির সহিত স্বেচ্ছায় ব্রত উপবাস করিয়াছে। 10টার পর প্রথম প্রহরের পূজা, জপ ও ধ্যান সাঙ্গ করিয়া স্বামীজি পূজার আসনে বসিয়াই বিশ্রাম ও কথোপকথন করিতে লাগিলেন। সঙ্গীদিগের মধ্যে একজন তাহার তামাক সাজিতে বাহিরে গমন করিল ও অপর একজন কোন প্রয়োজন সারিয়া আসিতে বসত বাটির দিকে চলিয়া গেল। এমন সময় স্বামীজির ভিতর সহসা পূর্বোক্ত দিব্য বিভূতির তীব্র অনুভবের উদয় হইল এবং তিনিও উহা অর্ধ কার্যে পরিণত করিয়া উহার ফলাফল পরীক্ষা করিয়া দেখিবার বাসনায় সম্মুখোপবিষ্ট স্বামী অভেদানন্দকে বলিলেন, আমায় খানিকক্ষণ ছুঁয়ে থাকত। ইতোমধ্যে তামাক লইয়া গৃহে প্রবেশ করিয়া পূর্বোক্ত বালক দেখিল স্বামীজি স্থিরভাবে ধ্যানস্থ রহিয়াছেন এবং অভেদানন্দ চক্ষু মুদ্রিত করিয়া নিজ দক্ষিণ হস্ত দ্বারা তাহার দক্ষিণ যেন স্পর্শ করিয়া রহিয়াছে ও তাহার ওই হস্ত ঘন ঘন কম্পিত হইতেছে। 2-1 মিনিট কাল ওইভাবে অতিবাহিত হইবার পর স্বামীজি চক্ষু উন্মীলন করিয়া বলিলেন, ব্যাস হয়েছে। কিরূপ অনুভব করলি? অভেদানন্দ, ব্যাটারি ধরলে যেমন কি একটা ভিতরে আসছে জানতে পারা যায় ও হাত কাঁপে, ওই সময় তোমাকে ছুঁয়ে সেইরূপ অনুভব হতে লাগলো। পরে সকলে 2 প্রহরের পূজা ও ধ্যানে মনোনিবেশ করিলেন। অভেদানন্দ ওই কালে গভীর ধ্যানস্থ হইলেন। এটি কাল লীলা প্রসঙ্গ থেকে উদ্ধৃত করেছেন স্বামী গম্ভীরানন্দজি, যিনি গ্রন্থকার এই শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা। এরপরে আমরা দেখব যে অভেদানন্দজি 2 প্রহরের পুজোর পরে যখন আবার 3য় প্রহরের পুজো শুরু হলো, তিনি গভীর ধ্যানস্থ হলেন। এমন ধ্যানস্থ হলেন যে তার কোনো সাড়া রইল না। তিনি কেমন আড়ষ্ট হয়ে গেলেন, গ্রীবা ও মস্তক বেঁকে গেল এবং তিনি বহির্জগতের সমস্ত প্রকার যে সেন্সেস, যে সজ্ঞা তিনি একেবারে লুপ্ত হলেন। এইভাবে 4 প্রহরের পুজো শেষ হলো। রামকৃষ্ণানন্দ পুজো গৃহ থেকে চলে গেলেন এবং কিছুক্ষণ পরে ফিরে এসে স্বামীজিকে বললেন, ঠাকুর ডাকছেন। স্বামীজি ঠাকুরের কাছে দোতলায় গেলেন। স্বামীজিকে দেখে ঠাকুর বললেন, কিরে, একটু জমতে না জমতেই খরচ, ওর ভেতর তোর ভাব ঢুকিয়ে ওর কি অপকারটা করলি বল দেখি। ও এতদিন একটা ভাব দিয়ে যাচ্ছিল, সেটা সব নষ্ট হয়ে গেল। 6 মাসের গর্ভ যেন নষ্ট হলো। যা হোক, ছড়াবার যথেষ্ট ভালো। তারপরে আমরা দেখব যে অভেদানন্দ মধ্যে অন্য একটি ভাব, সেটি ক্রমশ প্রসারিত হয়েছে, সম্পৃক্ত হয়েছে এবং তিনি ধর্মজীবনে তিনি যেভাবে অগ্রসর হচ্ছিলেন সেটি পুরোপুরি বদলে গেল। অদ্বৈত ভাব ঠিক ধরা ও বোঝা তার পক্ষে আর সহজসাধ্য হলো না।
এবং তিনি বেদান্তের দোহাই দিয়ে তিনি নানা সদাচার বিরোধী কাজগুলো করতে লাগলেন। কালী একদিন হঠাৎ করে দেখা গেল তিনি ছিপ দিয়ে মাছ ধরছেন। পরমহংসদেব তাকে মানা করলেন যে দেখ, এভাবে মাছ ধরিস না, মাছেরও প্রাণ আছে, মাছকে ওইভাবে ধরিস না। পরমহংসদেব মানা করলেও তিনি বললেন আত্মা কাহাকেও মারেন না, কারো দ্বারা হতও হন না। এভাবে গীতা থেকে বিভিন্ন শ্লোক আবৃত্তি করে তিনি নিজের যে ছিপ দিয়ে মাছ ধরাকে তিনি সমর্থন করলেন। ঠাকুর শয্যায় একদিন শয়ন করে তাকে ডাকলেন এবং বললেন দেখ, ছিপ দিয়ে মাছ ধরা ঠিক না। বিষম যন্ত্রণায় তিনি এইটি বোঝাবার জন্য তিনি তাকে একটি ছোট্ট উদাহরণ দিলেন, সেটি করিয়ে দেখালেন। বাইরে কাশীপুরে ঘাসের উপরে একটি ছেলে হাঁটছিল। ঠাকুর সঙ্গে সঙ্গে একজনকে ডেকে বললেন, শোন, যা গিয়ে বল বাইরে ওকে ঘাসের উপরে চলতে বারণ করো, আমার বড় কষ্ট হচ্ছে, ও যেন আমার বুকের উপর দিয়ে মারিয়ে যাচ্ছে। কালী হঠাৎ করে অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন সেখানে ঘাসের উপর দিয়ে একটি বালক মারিয়ে চলে যাচ্ছে আর ঠাকুরের বুকে কষ্ট হচ্ছে। এইটি তিনি বুঝলেন, বেদান্ত অনুভূতির মর্ম তিনি বুঝতে পারলেন। বেদান্ত অনুভূতির মর্মটাই তিনি আরো বুঝতে পারলেন যখন অষ্টাবক্র সংহিতা পাঠ করলেন এবং পাঠ করে তিনি নীতিপরায়ণ হলেও তিনি ঠাকুরের এই বেদান্ত অনুভূতিটাকে তিনি মর্ম দিয়ে তিনি অনুভব করতে লাগলেন। কিন্তু এটিও তাকে কিন্তু সঠিক পথে ফেরাতে পারল না। বুড়ো গোপাল এসে ঠাকুরকে বললেন কালী নাস্তিক হয়ে গেছে, কিছুই মানে না। ঠাকুর আবার কালীকে ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, তুই নাকি নাস্তিক হয়ে গেছিস? কালী নির্বাক। তিনি জানালেন হ্যাঁ, তিনি ঈশ্বর শাস্ত্র লোকাচার কিছুই মানেন না। ঠাকুর তাঁর সরল ও নির্ভীক উত্তর পেয়ে বিরক্ত হয়ে বললেন, একদিন তুই সব মানবি, তুই একঘেয়ে বসনি, আমি একঘেয়ে ভালোবাসি না। অবশেষে সেবা করার সুযোগে কালী একদিন ঠাকুরের নিকট ব্রহ্মজ্ঞান লাভের প্রবল আকাঙ্ক্ষা নিবেদন করলেন। ঠাকুরও তাকে বললেন, তোর চিত্তে ব্রহ্মজ্ঞান হবে। পরে ধ্যানে যোগে তিনি ওই জ্ঞানের আশ্বাস পেয়ে ঠাকুরকে সবিশেষ বললে ঠাকুর বললেন, হ্যাঁ এই ঠিক ঠিক ব্রহ্মজ্ঞান, এরপর তোর মধ্যে আর নাস্তিকতা পাওয়া যাবে না। এবং বাস্তবিক তাই হয়েছিল। কাশীপুরে কালী বৈরাগ্য পরীক্ষার মুখে ছিল, পরীক্ষিত হয়েছিল। ঠাকুর একদিন তাকে ডেকে বললেন, আজ তো বাবা এসেছিলেন, এসে কান্নাকাটি করছেন, তুই এখানে থাকছিস, বাড়িতে যাচ্ছিস না, তুই এবার বাড়িতে যা, মাও খুব কান্নাকাটি করছে, তুই গিয়ে এবার দেখা দিয়ে, আমি অনুমতি দিচ্ছি, তুই গিয়ে দেখা দিয়ে। কালী ঠাকুরের আদেশ পালন করে বাড়িতে গেলেন বটে। বাড়িতে গেলেন, সবার আদর যত্ন পেলেন এবং তিনি সামান্য কিছু আহার করে তিনি কিন্তু ওর মধ্যে দম কিরকম তার আটকে গেলেন। তিনি দক্ষিণেশ্বরের মতো বা শ্যামপুকুরের মতো বা কাশীপুরের মতো অনুরূপ আবহাওয়া তিনি পেলেন না। সুতরাং এই বিজাতীয় আবহাওয়ায় তার দম বন্ধ হয়ে এলো। তিনি দৌড়ে কাশীপুরে ফিরে এলেন এবং এত তাড়াতাড়ি ফিরে এলেন যে ঠাকুর তাকে ডেকে জিজ্ঞেস করেন, কি তুই বাড়ি আসলি? ঠাকুর সব কালী সব খুলে বললে ঠাকুর ঈশ্বর হেসে বললেন, বেশ করেছিস। একদিন বিজয় কৃষ্ণ গোস্বামী এসে কাশীপুরে বললেন তিনি গয়াধামের কাছে একটি হঠযোগী দেখে এসেছেন। ব্যাস, কালীর হঠযোগ শেখার ইচ্ছে এমনই শুরু হলো যে তিনি কাউকে কিছু না বলে তিনি গয়া পালিয়ে গেলেন। ঠিকই তিনি পালিয়ে গেলেন, কিন্তু তিনি জায়গা খুঁজে পেলেন না। কোন জায়গার কথা বিজয় কৃষ্ণ গোস্বামীজি বললেন। দীর্ঘ পাহাড়ের সংকীর্ণ পথ অতিক্রম করে তিনি পৌঁছালেন একটি শিব মন্দিরে, ধর্মশালায়। সেখানে তিনি এক সন্ন্যাসী দেখা পেলেন এবং সেখানে কিরকম ঈশ্বরেচ্ছা, এটা ঈশ্বরেচ্ছা বলা যাবে, কারণ পরবর্তীতে তিনি তখন কিন্তু সন্ন্যাসী হননি। তিনি সেই সন্ন্যাসীর মোচকার মধ্যে বিরজাহমের মন্ত্র এবং পুরীনামা সন্ন্যাসী সম্প্রদায়ের পরিচয়, মঠ মড়ি প্রভৃতির সংকেতগুলো তিনি ওখান থেকে লিখে দিলেন। সেটি কিন্তু পরে আমাদের সঙ্গে সেটি কিন্তু এখনো কার্যকর হচ্ছে। কিন্তু তিনি সেই হঠযোগী
সন্ধান করতে লাগলেন। পরের দিন হঠাৎ করে তিনি জানতে পারলেন যে পাহাড়ের উপরে একটি গুহার মধ্যে হঠযোগী অবস্থান করছে। কিন্তু সবাই তাকে যেতে বারণ করলো, কারণ হঠযোগী শিষ্যেরা আগন্তুক কাউকে দেখলে সেখানে ঢিল ছুঁড়ে মারে অথবা তাকে তাড়াতে উদ্যত হয়। কালী কিন্তু ওইসব কিছু না মেনে তিনি সেখানে গিয়ে পৌঁছালেন এবং তিনি শিক্ষার্থী তিনি পরিচয় দিলেন এবং তিনি বললেন যে আমি একজন সন্ন্যাসীও বটে। সুতরাং তারা কালীকে থাকতে দিল। কালী কিন্তু সহজেই বুঝতে পারলেন যে হঠযোগী ঠিক, কিন্তু হঠযোগী কিছু জানে না, এরা অঘোরপন্থী, যোগ সম্বন্ধে বিন্দুমাত্র জ্ঞান নেই। কিন্তু তিনি ফিরে আসতে পারলেন না এত সহজে, কারণ হঠযোগী এবং তার শিষ্যেরা তাকে কড়াকড়ি পাহাড় দিয়ে রাখলেন যাতে পালিয়ে যেতে না পারে। কালী উপযুক্ত সুযোগের অপেক্ষায় থাকলেন। কালী জল আনতে যাবেন বলে একটি কলসি নিয়ে তিনি গিয়ে দূরে গিয়ে কলসিটাকে রেখে তিনি দ্রুত পদে পালিয়ে গেলেন। কাশী করে এসে ঠাকুরকে সব জানলেন। ঠাকুর সস্নেহে বললেন, শোন, যত বড় সাধু বা সিদ্ধযোগী যে যেখানে আছে আমি সব জানি, 4 ফুট ঘুরে আয়, কিন্তু এখানে নিজের বুকে হাত দিয়ে যা দেখছিস এমনটি আর কোথাও পাবেনি। এইরকম ভাবে মাসকুলে পাখির দৃষ্টান্ত দিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে তুলনা না করলেও প্রকৃত মহত্ব কিন্তু কোথাও নেই, ঠাকুরেরই মধ্যে সেটি বিদ্যমান। এবার বৌদ্ধ মতের আলোচনা নরেন্দ্রের সঙ্গে তর্ক করতেন তারক এবং কালী। একদিন তাদের ইচ্ছে হলো তারা যাবেন, তারা বুদ্ধচরিত নিয়ে আলোচনা করলেন। কালী ইতিমধ্যে বুদ্ধচরিত কণ্ঠস্থ করে ফেলেছেন। লাটু মহারাজ স্মৃতি কথায় বলছেন, তার স্মৃতি কথা পাঠ করি। একদিন তো কালী ভাই ঠাকুরকে বুদ্ধদেবের কথা জিজ্ঞেস করলেন। কালী ভাইয়ের তখন ধারণা ছিল যে বুদ্ধদেব ঈশ্বর মানতেন না। একদিন তাই নিয়ে খুব তর্ক হলো। তাতে তিনি ঠাকুরকে বললেন বুদ্ধদেব, তাতে তিনি ঠাকুর বললেন বুদ্ধদেব নাস্তিক কেন হবে গো? তিনি যে স্বরূপকে দেখেছিলেন সেখানে না অস্থি নাস্তির মধ্যের অবস্থা। যা হোক, বুদ্ধের আলোচনায় মত্ত কালী একবার নরেন্দ্র এবং তারকের সঙ্গে দুগ্ধ গড়ায় পালিয়ে গিয়ে 3-4 দিন তপস্যা করে আবার কাশী করে ফিরে এসেছিলেন। বলতে বলতে শ্রীরামকৃষ্ণ 1886 16ই আগস্ট শ্রীরামকৃষ্ণ অন্তর্জলি যাত্রা হলো, তিনি দেহান্ত প্রাপ্তি হলো। মর্তলীলার পরে 15ই ভাদ্র শ্রী শ্রীমা এবং স্বামী যোগানন্দজিকে নিয়ে কালী বৃন্দাবন যাত্রা করলেন এবং সেখানে বৃন্দাবনের চতুর্দিক পরিক্রমায় বেড়াতে লাগলেন। কাউকে কিছু না বলে ওখানেও তিনি ভিক্ষে করতে থাকেন বিভিন্ন জায়গায় এবং সারাদিন কাটিয়ে দিনান্তে তিনি ফিরতেন। তার চোখ মুখ দেখে শ্রী শ্রীমা বুঝতে পারতেন যে তার মনে তীব্র বৈরাগ্য এবং শ্রীকৃষ্ণকে দর্শনের আকাঙ্ক্ষায় তিনি সদা ব্যাকুল। 21 দিন পরে পরিক্রমা শেষ করে কলকাতায় তিনি ফিরে এলেন বরানগর মঠে। মঠের একটি ছোট্ট ঘর ছিল, তাকে বলা হতো কালী তপস্বী ঘর। সেখানে কালী তপস্বী ধ্যান যোগ এবং শাস্ত্র পাঠ করতেন। সেখানে তিনি বিভিন্ন স্তোত্র রচনাও করেছেন। সেটিতে অন্য কেউ যেতেন না, কারণ সেটি লোকে সবাই জানতো, তার গুরু ভাইরা এটি কালী তপস্বী ঘর। তিনি সেখানে এতটাই আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ হতেন যে তিনি নিরামিষ খেতেন না, জুতো করতেন না, নিমন্ত্রণে যেতেন না, কারোর সঙ্গে মিশতেন না এবং উপনিষদ এবং গীতা বহু শ্লোক তার অর্থ উদ্ধারের জন্য দিনের পর দিন, মাসের পর মাস তিনি তারপরে তিনি ধ্যান করে তার মর্মার্থ উদ্ঘাটন করতেন। কিন্তু এবং তিনি খেতেও তিনি ভুলে যেতেন। এক একদিন এমন হয়েছে, শশী মহারাজ স্বামী রামকৃষ্ণানন্দজি তিনি এসে দরজায় ধাক্কা দিয়ে খুলে তাকে আহার জুগিয়েছেন, জোর করে ধরে নিয়ে গেছেন। কখনো উনি যেতে চাননি বলে খাবার গোল করে পাকিয়ে তিনি তার মুখে গুঁজে দিয়ে গেছেন। অতঃপর বরানগর মঠে যথারীতি সন্ন্যাস গ্রহণ হলো। তার নাম হলো স্বামী অভেদানন্দ। তিনি কিন্তু সন্ন্যাসের পরে তিনি সমভাবে তপস্যা করতে থাকতেন। একদিন মাস্টারমশাই এসে দেখলেন যে গরম ধুলোর উপরে, বালির উপরে অভেদানন্দ অসাড় হয়ে পড়ে আছে। তিনি যোগীন মহারাজকে গিয়ে বললেন, দেখো যোগীন মহারাজ,
কালী মঠের কঠোরতা মানে সহ্য করতে না পেরে দেহত্যাগ করেছে। যোগানন্দজি বললেন, না, ওশালা বলবে না, কি মরে, ওশালা অমনি করে ধ্যান করছে। 1887 খ্রিস্টাব্দে তিনি পরমহংসদেবের জন্মোৎসব হয়ে গেল। তারপর তিনি স্বামী শারদানন্দজি এবং স্বামী প্রেমানন্দজির সঙ্গে পুরী ধামে গেলেন এবং সেখানে এমআর মঠে আশ্রয় গ্রহণ করে সেখানেও তিনি বেশ কিছুদিন ধ্যান করে, প্রায় 6 মাস ধ্যান করে তিনি ফিরলেন বরানগরে ভাদ্র মাসে। 1889 খ্রিস্টাব্দে স্বামী অভেদানন্দ অপর কোন গুরুভ্রাতা শ্রী শ্রী মায়ের সঙ্গে আঁতপুর হয়ে কামারপুকুরে জয়রামবাটি যান। সেখানে অভেদানন্দের মনে উত্তরাখণ্ড গমনের ইচ্ছা হয় এবং তিনি মায়ের অনুমতি নিয়ে নির্মলানন্দের সঙ্গে একেবারে নগ্ন পদে গ্র্যান্ড রোড ধরে তিনি গেলেন। তার প্রতিজ্ঞা ছিল অর্থ সঙ্গে দেব না, রান্না করব না, জুতো জামা পরব না এবং কারো বাড়িতে ঘুমাবো না। 3 বাড়ি বা 5 বাড়ি মধ্যাহ্নে ভিক্ষা করে একা আহার করে জীবন কাটিয়ে দেবেন। এইভাবে তিনি চলতে চলতে তিনি পৌঁছালেন গাজীপুরে। পওয়ারি বাবার কথা আমরা এর শুনেছি। তিনি পওয়ারি বাবার সঙ্গে আলাপ করলেন এবং সেখানেই পওয়ারি বাবার ওখানেই তার সঙ্গে পরিচয় হল হরিপ্রসন্ন বাবু, যিনি পরবর্তীকালে স্বামী বিজ্ঞানানন্দ। তাকেও তারা নিয়ে চললেন অযোধ্যা, হরিদ্বার, ঋষিকেশ, উত্তরকাশী, দেবপ্রয়াগ আদি বিভিন্ন তীর্থ ভ্রমণ করে বদ্রিকা আশ্রমে উপস্থিত হলেন এবং বদ্রীনারায়ণ দর্শন করে কেদারনাথে তারা চললেন। সেখানেও কিছুদিন একাকী তপস্যা করে অভেদানন্দের উদাসী সাধুর সাথে গোমুখী যাত্রা করলেন। গোমুখী দর্শন করে, আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি, বিশাল কর্মজীবন, এ বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলবে। তিনি ওখান থেকে তিনি উত্তরকাশী হয়ে তিনি যমুনোত্রী যান এবং সেখান থেকে দেরাদুন হয়ে ঋষিকেশে ফিরে আসেন। ঋষিকেশে এসে আবার তিনি কঠিন তপস্যা আরম্ভ করেন। কঠিন তপস্যা মানে কি, তার মধ্যে হঠাৎ করে জাগলো যে তিনি শাস্ত্র পাঠ করবেন কোন পণ্ডিতের কাছে। তিনি খবরাখবর নিয়ে জানলেন এখানে একজন পণ্ডিত আছে, তার মধ্যে ধনরাজ গিরি। ইনি খুবই বিখ্যাত এবং কঠোরী সন্ন্যাসী। তিনি তার কাছে তিনি শাস্ত্র অধ্যয়ন করতে গেলেন। ধনরাজ গিরি পরবর্তীকালে স্বামী বিবেকানন্দকে বলেছিলেন যে আপনার গুরু ভাই অভেদানন্দ, তার প্রজ্ঞা অলৌকিকী, তিনি এমন একজন স্মৃতিধর এবং শ্রুতিধর, যেটি আমি দেখে অবাক হয়ে গেছি। যাই হোক, স্বামী অভেদানন্দজি ওখানে কিছুদিন তপস্যা করে এবং ধনরাজ গিরির কাছে শাস্ত্র অধ্যয়ন করে তিনি ওখানে তিনি ব্রঙ্কাইটিস এবং জ্বরে আক্রান্ত হলেন এবং স্বামীজির কথা মতো ওখানে পৌঁছলেন স্বামী শারদানন্দ এবং শ্যামলাল মহাশয়। তারা স্বামীজির নির্দেশানুসারে স্বামী নির্মলানন্দ তাকে কাশী ট্রেনে, হরিদ্বারে গিয়ে কাশী ট্রেনে তুলে দেন। এরপর তিনি কয়েকটা জায়গায় ঘুরলেন। সেখান থেকে আবার উনি গাজীপুরে এলেন, সেখান থেকে উনি এলাহাবাদে এলেন। এলাহাবাদে তার সঙ্গে দেখা হলো স্বামী সদানন্দজি। পরবর্তীকালে আমরা সদানন্দজি কে আপনারা জানেন, পড়েছেন তার সম্বন্ধে। স্বামীজির শিষ্য সদানন্দজি, তিনি বেদান্ত পড়াতেন স্বামীজির নির্দেশে এবং সদানন্দজিকে নিয়ে তিনি জুন মাসে 1890 সালে জুন মাসে তিনি বারাণসীতে ফিরে আসেন। বারাণসীতে ফিরেও তিনি পড়াশোনা ছাড়া তার অন্য কিছু নেই। ফুরসত পেলে তিনি নরেন্দ্রনাথের সঙ্গে তর্ক জুড়ে দেন, কিন্তু তিনি একদিন ভাবলেন তর্কে এগিয়ে উঠতে পারছেন না। তিনি খুব ভালো করে শাস্ত্রাদি অধ্যয়ন করলেন নরেন্দ্রনাথের সঙ্গে, শাস্ত্র সম্পর্কে যুক্তি দিয়ে তিনি তর্ক করতে আসেন। তিনি এমন তর্ক হতে লাগলো যে নরেন্দ্রনাথ একটু কোণঠাসা হয়ে গেলেন এবং বললেন, ঠিক আছে, আজ এই পর্যন্ত, কাল আবার এখান থেকে তোর সঙ্গে তর্ক হবে। পরদিন নরেন্দ্রনাথ আবার ঠিক ওইখান থেকে অকাট্য যুক্তি দিয়ে তিনি এমন ভাবে তিনি তার সঙ্গে যুক্তি দিতে লাগলেন যে অভেদানন্দ পরাজিত হয়ে বললেন, নরেনকে একদিনও যুক্তিতে হারাতে পারলাম না।
যাই হোক, স্বামীজির সঙ্গে অভেদানন্দের সম্পর্ক ছিল খুবই প্রেমপূর্ণ। গুরু ভাই শুধু নয়, দুজনের মধ্যে এত সুন্দর একটি ভাব ছিল যে যখন বরানগর মঠে বিভিন্ন গুরু ভাইদের বিভিন্ন রকমের কর্তব্য স্থিরীকৃত হয়ে আছে, কেউ হাঁড়ি মারছে, কেউ কড়া মারছে, কেউ ঠাকুরের জন্য ফুল তুলছে, কেউ হয়তো ঠাকুরের ঘর পরিষ্কার করছে, শশী মহারাজ যে কালী মহারাজ ছিল হান্ডাগুলো পরিষ্কার করতে হবে, কিন্তু তিনি সবসময় অধ্যয়নে এতই মগ্ন যে এগুলো সময়কালে করতে পারতেন না। ফলে গুরু ভাইদের সঙ্গে খুব ঝগড়াঝাটি হতো। একদিন স্বামীজি এসব দেখে তিনি তার গুরু ভাইদের ডেকে বললেন, তোদের একটা ভাই যদি পড়াশোনা নিয়েই থাকে তো তোদের এত গাত্রদাহ কেন? নিয়ে আয়, তোদের কত হান্ডা আছে আমি বেঁচে দিচ্ছি। এর কিছুদিন পরে স্বামী অখণ্ডানন্দজির সঙ্গে স্বামীজি হিমালয় গমনে নির্গত হলেন এবং অভেদানন্দজি তীর্থ ভ্রমণে চলে গেলেন। তিনি বহু জায়গায় ঘুরলেন, কাশী, প্রয়াগ, দিল্লি, আগ্রা, চিত্রকূট, সরজু, জয়পুর, খেতড়ি, আবু, গিরনার প্রভৃতি স্থানে তীর্থ দ্রষ্টব্য স্থান দেখে জুনাগড়ে তিনি পৌঁছালেন এবং জুনাগড় থেকে তিনি গেলেন পোরবন্দরে। সেখানে শঙ্কর পাণ্ডুরঙ্গ মশাইয়ের কাছ থেকে সংবাদ পেলেন স্বামীজি ওই অঞ্চলেই আছে। তিনি সেখানে জুনাগড়ে গিয়ে তিনি মনসুখরাম সূর্যরাম ত্রিপাঠী তার ভবনে স্বামীজি সাক্ষাৎ পেলেন এবং জুনাগড়ে কিছুদিন একসঙ্গে কাটিয়ে স্বামীজি মুম্বাইয়ের দিকে চলে গেলেন এবং অভেদানন্দ গেলেন দ্বারকা এবং প্রভাস দর্শন করার জন্য। সেখান থেকে তিনি গেলেন মহাবালেশ্বরে, সেখানে নরোত্তম, মোরারজি, গোকুল দাসে বেরিয়ে আবার স্বামীজিকে তিনি দেখতে পেলেন। খুবই অত্যন্ত আনন্দিত হয়ে দুই ভাই কিছুদিন কাটিয়ে তারপর স্বামীজি চলে গেলেন। সেখানে তিনি পুনা, বরোদা, নাসিক ও দণ্ডকারণ্য দর্শন এবং তাপ্তি, গোদাবরী, কাবেরী প্রভৃতি পূর্ণতোয়া নদীতে অবগাহন করে তিনি রামেশ্বরে উপনীত হলেন। রামেশ্বর থেকে তিনি গেলেন তাঞ্জোর, তিরুচিরাপল্লী, মাদুরা, কাঞ্চি, কুম্ভকোণম প্রভৃতি দক্ষিণ ভারতের তীর্থ দর্শন করে তিনি মাদ্রাজ থেকে জাহাজে উঠে কলকাতায় এসে পৌঁছালেন। মঠ তখন বরানগর থেকে আলমবাজারে উঠে এসেছে। গুজরাটে ভ্রমণ করে সেখানে আলমবাজারে উঠে এসছে। তারপরে আমি একটু স্কিপ করে দিলাম 1896 সাল। সেখানে তার জীবনে একটি নতুন পর্যায়ে আরম্ভ হলো। স্বামীজি তখন আরম্ভ হলো, সেটা হচ্ছে স্বামীজি তখন বিদেশে বেদান্ত প্রচার করে অত্যন্ত বিখ্যাত হয়েছে। স্বামীজির আহ্বানে স্বামীজি তাকে বললেন, তোমাকেও এখানে আসতে হবে। 1897 সালের আগস্ট মাস তিনি উঠলেন গোলকুন্ডা জাহাজে, লন্ডন যাত্রা করলেন। 5 সপ্তাহ পরে লন্ডনে পৌঁছে তিনি উইম্বলডনে মিস মুলারের বাড়িতে উপস্থিত হলেন। এই হলো তার তার বিদেশ যাত্রা বা বিদেশে তার পরিভ্রমণ। লন্ডনে প্রায় 1 মাস অবস্থান করলেন। স্বামীজির সঙ্গেই তিনি ছিলেন ওখানে মিস মুলারের বাড়িতে। হঠাৎ করে একদিন স্বামীজি সবসময় হঠাৎ করে এভাবেই বলতেন। তিনি কখনো সুবোধানন্দজিকে বলেছেন, কখনো তার অন্যান্য গুরু ভাইদের বলেছেন। তিনি হঠাৎ করে তিনি অভেদানন্দকে বললেন যে কালকে তোমাকে খ্রিস্ট থিওসফিক্যাল সোসাইটিতে হিন্দু ধর্ম সম্বন্ধে তোমাকে বক্তৃতা দিতে হবে এবং কালকেই সেটা করতে হবে। সমস্ত ঠিক হয়ে গেছে, আর কোনো পরিবর্তন অসম্ভব। অভেদানন্দ তো আকাশ থেকে পড়লেন, তিনি স্বামীজিকে অনুনয় বিনয় করলেন, বললেন এবারটার মতো ছেড়ে দাও, আর কয়েকটা দিন যাক, আমাকে একটু প্রস্তুত হতে দাও। কিন্তু স্বামীজি ওগুলো কিছু শুনলেন না, বলেন কালকেই গোটা চতুর্দিকে প্রচারও হয়ে গেছে। স্বামীজি কিছুতেই ছাড়বেন না বুঝে তিনি তাঁরই নির্দেশ মতো পঞ্চদশী অবলম্বন করে তিনি প্রবন্ধ লিখে সেটা আয়ত্ত করে তিনি তাঁর জীবনের প্রথম বক্তৃতা করলেন 1897 সালের 27 অক্টোবর। তিনি ওখানে বক্তৃতা করলেন এবং সেই বক্তৃতা সকলকে অত্যন্ত প্রীত করলো, আনন্দিত করলো এবং সে বোঝা গেল স্বামী অভেদানন্দের ভাবী প্রচারক জীবন যে অতি সমুজ্জ্বল, সে বিষয়ে আর কারো সন্দেহ রইল না। এমনকি সকলেই বলতে লাগলো স্বামীজি লোক চেনেন,
আশ্চর্য বক্তা, কুশলেশ্বর বক্তা। স্বামীজি লোক চেনেন এবং তাকে কাজে উপযুক্ত করেও নিতে পারে। সেখানেও আশ্চর্য জ্ঞাতা, কুশলানুশিষ্ট। নভেম্বর মাসে কাজের সুবিধার জন্য স্বামীজি অভেদানন্দজি এবং গুডউইন 14 নম্বর গ্রে কোর্ট গার্ডেন্সে ভাড়া বাড়িতে উঠে গেলেন এবং সেখান থেকে ভিক্টোরিয়া স্ট্রিটে একটি হল ভাড়া করা হলো। বক্তৃতা ওখানে হবে আর এখানে এনারা থাকবেন। স্বামীজি এই ঘরে 3 মাস, এই বিয়ে 3 মাস ছিলেন। অভেদানন্দকে তিনি ইংরেজ জীবনের অনেক কিছু বিষয় তিনি শিক্ষা দিলেন। স্বামীজি পড়ালেন অভেদানন্দজিকে। অভেদানন্দজি স্বামীজির সাহায্যে ডয়সন, ম্যাক্স মুলার প্রভৃতি মনীষার সঙ্গে পরিচিত হলেন এবং লন্ডন ও নগরের উপকণ্ঠে তিনি বিভিন্ন বক্তৃতা করে অভিজ্ঞতা সঞ্চয় করলেন। স্বামীজি লন্ডন ত্যাগ করে স্বামীজি চলে গেলেন এবং স্বামী অভেদানন্দ স্টাডি মহাশয়ের আবাসে উঠে গেলেন। স্টাডি ছিলেন খুবই নিরামিষাসী এবং কঠোর। অভেদানন্দ উক্ত ভবনে সেই রকম জীবনী তিনি অবলম্বন করলেন। সেখানেও তিনি শীতকাল, বুঝতেই পারছেন, সেখানে সামান্য একটা খাটের উপরে ঘুমাতেন, কোনো গদি কিছু ব্যবহার করতেন না। সেই ঘরে আবার অদ্ভুত জিনিস, কোনো জানলা ছিল না। কঠিন শয্যায় তিনি শুতেন এবং অধ্যয়ন করতেন। এই যে আবাসস্থান, এর উপর ভিত্তি করেই 1897 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি থেকে রীতিমতো বেদান্তের বক্তৃতা ক্লাস আরম্ভ হল। সেই বছরের মধ্যভাগে তিনি স্বামীজি তাকে আমেরিকা ডেকে পাঠালেন। স্বামীজি তাকে আমেরিকা যেতে বলেন, কারণ স্বামীজি তখন ভারতে ফিরে এসেছেন। এই প্রস্তাবে তারও সমর্থন হলো। স্বামীজি টিকিট কিনে, স্বামী অভেদানন্দজি টিকিট কিনে 31 জুলাই আমেরিকাগামী জাহাজে রওনা হলেন। 9 আগস্ট নিউ ইয়র্কে পৌঁছে তিনি বেদান্ত সমিতির সম্পাদিকা মিস মেরি ফিলিপসের বাড়িতে উঠলেন। তিনি যখন লন্ডনে জাহাজ থেকে নামলেন, লন্ডন থেকে তিনি রওনা হয়েছিলেন আমেরিকা, যখন তিনি পৌঁছালেন তখন দেখলেন কেউ তাকে অভ্যর্থনা জানাবার জন্য নেই। অথচ তিনি এভাবে আগন্তুক, বিদেশ জীবনের কিছু তিনি জানেন না। যাই হোক, তিনি মিস মেরি ফিলিপসের বাড়ি থেকে পৌঁছালেন এবং তার প্রত্যুৎপন্ন মতিত্বের জন্য সবাই তার সাহসের জন্য তার প্রশংসা করতে লাগলেন। নিউ ইয়র্কেও অনুরূপ অবস্থায় অভেদানন্দ নিজেই স্বতন্ত্র ব্যবস্থা করে তিনি মিস ফিলিপসকে অবাক করে দিয়েছিলেন। নিউ ইয়র্কে এক পক্ষকাল তিনি বিভিন্ন জায়গা ঘুরে দেখলেন এবং 25 আগস্ট বেদান্ত সমিতির পক্ষ থেকে তাকে অভিনন্দন দেওয়া হলো। সেখানে স্বামী বিবেকানন্দের গুণমুগ্ধ অনেক ছাত্রছাত্রী এবং বন্ধুরা উপস্থিত ছিলেন। 16 সেপ্টেম্বর স্বামীজির শিষ্যা ব্রহ্মচারিণী ইয়তি মাতা অর্থাৎ তার প্রকৃত নাম মিস ওয়ার্ল্ডো, তার ঘরে তিনি গিয়ে 3 সন্ধ্যায় তিনি 20-30 জন শ্রোতার সম্মুখে বেদান্ত আলোচনা করেন এবং 14 অক্টোবর হলিগুলের কেমব্রিজ ভবনে গিয়ে সেখানে তিনি 5 দিন ছিলেন। ইতিমধ্যে স্বামী শারদানন্দজি আমেরিকায় পৌঁছেছেন। 27 নভেম্বর নিজের কর্মকেন্দ্র বস্টন থেকে নিউ ইয়র্কে এসে তিনি স্বামী অভেদানন্দের সঙ্গে দেখা করলেন। 2 গুরু ভাই মিলে হুইলারের আমন্ত্রণে মন্টক্লেয়ারে উপস্থিত হলেন এবং সেখানেও তারা বৈজ্ঞানিক আবিষ্কার ও শ্রীযুক্ত এডিসনের গৃহে গিয়ে সেখানে তার সঙ্গে 2-3 ঘন্টা আলাপ করলেন। আমেরিকা কার্যের সাফল্যের জন্য নিরামিষ আহার অত্যাবশ্যক এবং তারা ইউপি করতেন। ওই বছরের 29 অক্টোবর স্বামী অভেদানন্দ নিউ ইয়র্কে প্রথম বক্তৃতা দিলেন। তার বক্তৃতার শুনে সকলে খুবই খুশি হলেন। বক্তৃতা দেওয়ার পরে তিনি ব্রুকলিনে জ্যোতিমাতার আতিথ্য স্বীকার করে সেখানে গিয়ে নিউ ইয়র্কের কাজ ওখান থেকে তিনি চালালেন। লেক্সিংটন এভিনিউ একখানি বাড়ি সংগৃহীত করে তিনি সেখানে বক্তৃতা দিতে লাগলেন। নিয়মিতভাবে মন্টক্লেয়ারে বক্তৃতা দিতে লাগলেন এবং পরবর্তীকালে মন্টক্লেয়ারে নরওয়েবাসী এক বিখ্যাত মনস্তত্ত্ববিদের সঙ্গে তার দেখা হলো। পরবর্তীকালে এই ভদ্রলোক তাকে অনেক সাহায্য করেছেন রাজ্য ক্লাস নেওয়ার ব্যাপারে এবং তার সঙ্গে মিলে তিনি তার
পরিচিতির মহলটা অনেক বেশি অগ্রসর হতে পেরেছিলেন। সেখানে তিনি শুধুমাত্র দুধ এবং ফলমূলকে থাকতেন। নিউ ইয়র্কে বেদান্ত প্রচার ক্রমেই প্রসার হতে থাকলো। সেখানে একজন ধর্মযাজকের সঙ্গে পরিচয় হল ডক্টর হিবার নিউটন। তার সাহায্যে তিনি এই ডক্টর হিবার নিউটন তিনি অভেদানন্দকে নিজের পরিচয় দিয়ে বহু জায়গায় পাঠাতেন, বহু জায়গায় পুস্তকালয় ব্যবহার করার জন্য অনুরোধ করতেন এবং সেখান থেকে অভেদানন্দজি বহু কিছু শিখে তিনি এমন বক্তৃতা দিয়েছেন যে বক্তৃতা জনসমাজে এমনকি অপরাপর ধর্মযাজকদেরও প্রশংসা কুড়িয়েছে। এরপরে তিনি ধর্মযাজক ম্যাক আর্থারের সঙ্গে পরিচিত হন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জ্যাকসনের সঙ্গে তার আলাপ হল। তিনি সেই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা মানলাতার বহু বক্তৃতা দিয়েছেন। অভেদানন্দজির জীবন এত কর্মজীবন এত বিরাট ব্যাপক যে সংক্ষিপ্ত করে তাকে আলোচনা করা খুবই দুঃসাধ্য। সেখানে এতটাই সাফল্য লাভ তিনি করলেন, স্বামী অভেদানন্দের ওরকম উৎসাহ এবং উদ্যম দেখার মতো ছিল। সেখানে প্রচন্ড শীতের তুষারপাত অগ্রাহ্য করেও তিনি নিয়মিত ক্লাস নিতেন বিভিন্ন জায়গায় করে দিলেন। 1897 খ্রিস্টাব্দের অক্টোবর থেকে 1898 30 এপ্রিল 7 মাস স্বামী অভেদানন্দজি তখন আর কোনো ক্লাস নেননি, কোনো বক্তৃতা দেননি। তিনি নিউ ইয়র্কের বক্তৃতাটি বন্ধ করে তিনি প্রচন্ড ঠান্ডা ওখানে, তার জন্য তিনি ক্লাস বন্ধ করে তিনি গ্রীষ্মে বিশ্রাম লাভের জন্য ওয়াশিংটনে গেলেন। সেখানে আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ম্যাকিনলির সঙ্গে তার সাক্ষাৎ হলো। সেখানে আরেকজন বিখ্যাত লোকের সঙ্গে সাক্ষাৎ হলো, ডক্টর জেমস। কেমব্রিজ কনফারেন্সে তিনি যোগ দিয়েছিলেন। সেখানে তিনি ওলিপুলের বাড়িতে আশ্রয় নিলেন। কিন্তু এই জেমস পরবর্তীকালে সত্যি উনি জেমস মানে রত্ন বিশেষ। প্রথম দিকে তিনি এত বেশি তার বিরোধিতা করেছিলেন যে তিনি একটি বক্তৃতায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তিনি প্রফেসর ছিলেন, প্রফেসর জেমস। তিনি সেই বক্তৃতায় অভেদানন্দকে এবং বেদান্তকে তুলোধনা করলেন। বেদান্তের একত্ববাদকে তিনি খণ্ডন করতে লাগলেন এবং তিনি বললেন এটি কখনোই মানব জীবনে চলতে পারে না। কিন্তু এই জেমস খুব উদার ব্যক্তিত্ব ছিল তার। তিনি বক্তৃতা শেষে তিনি অভেদানন্দকে স্টেজে মঞ্চে ডাকলেন এবং ডেকে বললেন, আমার কিছু ছাত্ররা আপনাকে কিছু প্রশ্ন করবে, আপনি উত্তর দিলে খুব খুশি হবেন। তারা এত প্রশ্ন করছিলেন, এত যুক্তি দিয়ে সেইগুলো তিনি উত্তর দিলেন যে তিনি ওই রাত্রি জেমস তাকে নৈশ আহারে নিমন্ত্রণ করলেন। সেখানে নৈশ আহারে অনেক পণ্ডিতের সঙ্গে দেখা হলো। শুধু তাই নয়, 4 ঘন্টা ধরে বৌদ্ধ একত্বের সম্বন্ধে আলোচনা হলো এবং জেমস মহোদয় তার কাছে স্বীকার করতে বাধ্য হলেন যে বেদান্তের একত্ববাদের পক্ষেও কিন্তু প্রবল যুক্তি আছে। সেখান থেকে তিনি বাফেলো শহর থেকে তিনি গেলেন গ্রিন একারে। সেখানে নিয়মিত গীতা ব্যাখ্যা করলেন। তখন তিনি নিরামিষাশী ছিলেন। শ্রী শ্রী মা কোনো প্রকার জানতে পেরেছিলেন যে তিনি নিরামিষাশী এবং কিছু তার শরীর খারাপ হচ্ছে। তাই শ্রী শ্রী মা তাকে লিখে পাঠালেন যে রুচিকর পুষ্টিকর খাদ্য নেওয়ার জন্য তিনি লিখে পাঠালেন, আহারাদি সম্বন্ধে আর তাদৃশ্য কঠোরতা করিবে না। তুমি সেখানে একদম নিরামিষ আহার না করিয়া উত্তম মৎস্যাদি আহার করিবে। ডক্টর জেমস, যিনি প্রথম দিকে এত তার বিরোধিতা করতেন, তিনিও বলে তাকে বাধ্য করালেন এভাবে এদেশে চলবে না। যখন যে দেশে থাকা যায় সে দেশে রীতি মেনে চলতে হয়। আপনার জীবনের একটা উদ্দেশ্য আছে। পুষ্টিকর খাদ্য না খেলে যে অসুস্থ হয়ে পড়বেন। তিনি তার নিজ ভবনে তিনি ডেকে পাঠাতেন এবং মৎস্যাদি এবং বিভিন্ন আমিষ আহার করাতেন তাকে নিয়ে। গ্রিন একার থেকে তিনি চলে গেলেন ম্যাসাচুসেটস, বস্টন। সেখানে গিয়ে রোড দ্বীপের নিউপোর্ট দেখে 9 সেপ্টেম্বর আবার তিনি নিউ ইয়র্কে ফিরে এলেন। সেখানে তিনি বিভিন্ন ধর্মযাজকের দেখা হলো, বিভিন্ন জায়গায় তিনি ঘুরতে লাগলেন এবং এইখানে 28 অক্টোবর দেশের আইন অনুসারে, দেশের মানে সেখানকার আইন অনুসারে তিনি একটি বেদান্ত সমিতি গড়লেন এবং তাকে রেজিস্ট্রি করলেন। 22তম স্ট্রিটে 109 নম্বর পূর্ব অ্যাসেম্বলি হলটি ভাড়া করলেন, যেখানে প্রথম বক্তৃতায় 153 জন শ্রোতার সংখ্যা হয়েছে। এটি কিন্তু খুব কম নয় সেই সব দেশে।
পুনর্জন্মবাদ নিয়ে তিনি একটি বক্তৃতা দিয়েছিলেন, যে বক্তৃতা এতটাই পপুলার হয়েছিল, এতটাই কি বলে প্রশংসিত হয়েছিল যে একজন শ্রোতা সেটিকে নিজ ব্যয়ে 2000 খানি কপি ছাপিয়ে তিনি অভেদানন্দজিকে উপহার দিয়ে বলেছেন বিলি করার জন্য। স্বামী অভেদানন্দ বিষয়বস্তুর ব্যাখ্যার অপূর্ব ক্ষমতা এই পুনর্জন্মবাদ বক্তৃতাতে তিনি প্রদর্শন করেছিলেন। পুস্তকটি এখনো পাওয়া যাবে। সেখানে তিনি অজ্ঞাতসারে তিনি বেদান্তকে তিনি কোথায় অধিরূঢ় করিয়েছিলেন তা এই পুনর্জন্মবাদ না পড়লে বোঝা যাবে না। 1899 খ্রিস্টাব্দের 2রা এপ্রিল 6 জন ছাত্র ছাত্রীকে তিনি ব্রহ্মচর্য দীক্ষিত করলেন এবং তিনি তাদেরকে তিনি সেই বোর্ডিং হাউসে রেখে তিনি সেখানে তাদেরকে বিভিন্ন শিক্ষা দিতে লাগলেন। এখানে অবস্থান করে তিনি লিলি ডেলে প্রেততত্ত্ববিদ দিয়ে সভায় যোগদান করেন, বক্তৃতা দেন, তাদের চক্রে তিনি উপবেশন করতেন। সেখান থেকে তিনি বক্তৃতা প্রদানের সেপ্টেম্বরে প্রারম্ভে বস্টনে পৌঁছলেন। বস্টনে পৌঁছে খবর পেলেন স্বামী বিবেকানন্দ পুনর্বার আমেরিকায় এসেছেন 1898 সাল 99 সাল। অতএব কাল বিলম্ব না করে রিচলি ম্যানারে মিস্টার লেগেটের বাড়িতে স্বামীজি ও তার সঙ্গে নতুন এসেছেন আরেকজন, তিনি ছিলেন স্বামী তুরিয়ানন্দজি, তাদের সঙ্গে মিলিত হলেন এবং কয়েকদিন ওখানে কাটালেন। অভেদানন্দ নিউ ইয়র্কে আবার ফিরে এসে মন্ট মেমোরিয়াল হলে বক্তৃতা আরম্ভ করলেন। সেখানে তিনি 1899 সালের 22 অক্টোবর তিনি ওখানে ম্যাডিসন অ্যাভিনিউতে 59 নম্বর স্ট্রিটের টক্সেটো হলে বক্তৃতা দেন এবং 146 নম্বর ইস্ট 55 স্ট্রিটের বাড়িতে বেদান্ত সমিতির কার্যালয় স্থাপন করে সেখানে ক্লাস নিতে থাকেন। 1900 সালের মে মাসে বেদান্ত সমিতি ওখানে স্থাপন করেন। তারপর ওখানে অভেদানন্দ এবং তুরিয়ানন্দজি বাস করতে থাকেন। 1901 সালে বক্তৃতা দিয়ে এত পপুলার হলো যে 600 পর্যন্ত শ্রোতার সংখ্যা 600 পর্যন্ত হয়ে গেল। তাদেরকে আলাদা করে ঘর ভাড়া নিতে হলো, যদিও টাকা নেই। $10 অগ্রিম দিয়ে $75 মাসিক ভাড়ায় ঘর তাদেরকে ভাড়া করতে হলো, যখন নিজেদের কাছে অর্থাদি নেই। এবং সেই ঘর ভাড়া করে তার একটা অংশ তারা বাইরে আগন্তুকদের ভাড়া দিয়ে দিলেন কিছু অর্থ উপার্জনের জন্য। এইভাবে চলতে লাগলো। অভেদানন্দ যে এখন দার্শনিক বলে পরিচিত, রয়েস, জেমস, হাউইসন, ল্যান্ডম্যান প্রভৃতি পণ্ডিতাগ্রণী অধ্যাপকদের দ্বারা তিনি সম্মানিত হয়েছেন। মিস্টার লেগেটের পদত্যাগের পর কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ হার্সেল সি পার্কার বেদান্ত সমিতির সভাপতি হলেন। তার সঙ্গে মিলেমিশে রবিবাসরীয় বক্তৃতা, শিশুদের জন্য ক্লাস, যোগ ক্লাস নিয়মিত তিনি নিতেন এবং শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব তিনি তার দ্বারা অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে খবর এলো 1902 সালের 4 জুলাই স্বামীজি মহাপ্রয়াণ হয়েছে। স্বামীজি মহাপ্রয়াণ হয়েছে 1902 খ্রিস্টাব্দের প্রথম ভাগে অনুরূপ কার্য পরিচালনা করে 7 আগস্ট তিনি ইউরোপে যাত্রা করলেন। ইংল্যান্ডে অবতরণ করে তিনি স্কটল্যান্ডের গ্লাসগো নগরে তিনি গেলেন এবং ইংল্যান্ডের বিভিন্ন স্থান দর্শন করলেন। ফ্রান্স অতিক্রম করে ফ্রান্স থেকে তিনি গেলেন সুইজারল্যান্ডে, সেখানে জেনেভা হ্রদ এবং বিভিন্ন পর্বত শিখর দেখে তিনি প্যারি হয়ে লন্ডনে এলেন এবং সেখান থেকে 3 অক্টোবর নিউ ইয়র্কে যাত্রা করলেন। নিউ ইয়র্কে এসে তার প্রথম কাজ হল স্বামী বিবেকানন্দের জন্য স্মৃতিসভা আহ্বান করা। স্বামীজি শরীর যাওয়ার পরে এই প্রথম স্মৃতিসভা তিনি করলেন এবং স্বামীজি সম্বন্ধে তিনি এমন বক্তৃতা দিলেন, উদ্বেলিত হয়ে অভেদানন্দ জানালেন স্বামীজির নিকট তিনি কত ঋণী এবং সবাই স্বামীজিকে নিউ ইয়র্কের বেদান্ত সমিতির প্রতিষ্ঠাতা বলে অভিহিত করলেন। স্মৃতি তর্পণ করে নিয়মিত বেদান্ত সমিতি ক্লাস চলতে লাগলো। 1903 খ্রিস্টাব্দের 22 জানুয়ারি সমিতির বার্ষিক অধিবেশনে উপস্থিত কার্য বিবরণ থেকে দেখা গেল সমিতির সর্বাঙ্গীন আয় হয়েছে, এত আয় হয়েছে যে সেই আয় কিছু তিনি 5250 খানি পুস্তিকা এবং 2500 খানি পুস্তক বিক্রি হয়েছে। বক্তৃতা কার্য সমাপ্ত করে অভেদানন্দজি 15 মে ইটালি ভ্রমণে গেলেন। ইটালি, সুইজারল্যান্ড, বেলজিয়াম হয়ে তিনি 27 সেপ্টেম্বর আমেরিকায় ফিরলেন। এবার আর বিশাল জীবন বলতে গেলে শেষ হবে না।
1905 সালের একটি ঘটনা ছোট্ট করে বলে দিই। সেখানে তিনি 14 নভেম্বর থেকে 19 ডিসেম্বর তিনি ওখানে 400 শ্রোতার সামনে তিনি বক্তৃতা দেন এবং সেই বক্তৃতা মালা হিসেবে একটি পুস্তিকাগারে প্রকাশিত হয়েছে, যেটি এখনো পাওয়া যায়, ইন্ডিয়া এন্ড দ্য পিপল, ভারত ও ভারতবাসী নামে পরিচিত হয়েছে। 16 নভেম্বর 27 জানুয়ারি নির্মলানন্দজি এসে পৌঁছালেন। 1906 সালের জানুয়ারি মাসে সমিতির বাড়ি তৈরি হবে ঠিক হলো। 27 জানুয়ারি নির্মলানন্দজি ভারতে ফিরে গেলেন। 19 মে স্বামী অভেদানন্দজি ভারত যাত্রা করলেন। ইতিমধ্যে ভারত যাত্রা করলেন, তিনি গিয়ে পৌঁছালেন কলম্বোতে 16 জুন। সেখান থেকে তিনি কান্ডি, জাফনা, অনুরাধাপুরম প্রভৃতি জায়গায় শুধু তিনি ঘুরলেন না, যেখানেই যাচ্ছেন সেখানে বক্তৃতার জন্য তাকে কাতারে কাতারে লোক তাকে অনুরোধ করতে লাগলো। তিনি বিভিন্ন জায়গায় ঘোরার সঙ্গে সঙ্গে বক্তৃতা দিয়ে বেদান্তের মহিমা প্রচার করে তিনি 23 আগস্ট পৌঁছালেন পুরীধাম। সেখান থেকে রেলওয়ে স্টেশনে তাকে নিতে আসেন ব্রহ্মানন্দজি, শিবানন্দজি এবং প্রেমানন্দজি। সরাসরি থেকে নিয়ে গেলেন জগন্নাথ মন্দিরে, তারপর শশী নিকেতনে। পরবর্তীকালে স্বামী রামকৃষ্ণজি তার সঙ্গে যোগদান করলেন। 28 সেপ্টেম্বর তিনি কলকাতা যাত্রা করলেন পুরী থেকে এবং সেখানে উনি কলকাতা এসে পৌঁছালেন। এখানেও বাংলায় তাকে সম্বর্ধনা দেওয়া হলো। 5 অক্টোবর তিনি পাটনা গেলেন, সেখান থেকে কাশী, আগ্রা, আলওয়ার, আহমেদাবাদ সব জায়গায় তিনি বক্তৃতা করতে করতে চললেন। 10 নভেম্বর 1906 সালে স্বামী পরমানন্দকে নিয়ে তিনি আমেরিকা যাত্রা করলেন। 1907 বেদান্ত সমিতি 2 মার্চ 105 ওয়েস্ট 80 নম্বর স্ট্রিটের ভবনটি ক্রয় করা হলো। সেখানে আশ্রম প্রতিষ্ঠা হলো। কর্ণমল স্টেশন থেকে 4 মাইল দূরে 150 একর জমি পরিমিতে মনোরম স্নানকক্ষ ঘাট বাটি ক্রয় করা হলো। এটি বার্কশায়ার জেলার অন্তর্গত এবং নিউ ইয়র্ক থেকে 150 মাইল দূরে। সেখানে স্বামী বোধানন্দকে নিয়ে তিনি বেদান্ত কেন্দ্রের তিনি ভাগ দিয়ে তিনি পরমানন্দকে নিউ ইয়র্কে রেখে ইউরোপ ভ্রমণ করতে চলে গেলেন। সেখান থেকে 1909 সালের প্রারম্ভে তিনি আবার লন্ডনে ফিরলেন। সেখান থেকে প্যারিতে 1 মাস ছিলেন, গীতা রাজ্য ধ্যানের ক্লাস নিলেন। জুন মাসের শেষে নিউ ইয়র্কে পৌঁছালেন এবং এখানে ক্লাব তিনি তৈরি করলেন 1909 খ্রিস্টাব্দে। সেই ক্লাবের নাম ইন্দো আমেরিকান, যেটা আজও আছে ভারত আমেরিকান বলে। সেটা করার একমাত্র উদ্দেশ্য ছিল ভারতীয় ছাত্রগণকে এককাঠা করা, সংঘবদ্ধ করা এবং আমেরিকানদের সঙ্গে ভারতের ছাত্রদেরকে পরিচিত করানো। বেদান্ত প্রচার করে তিনি আর আমেরিকা থাকতে চাইলেন না। তিনি আমেরিকা থেকে তিনি ভারতে ফিরবার জন্য অত্যন্ত ব্যাকুল হলেন এবং তিনি ভারতে এসে পৌঁছালেন। ভারতে এসে তিনি পৌঁছালেন। উনি 10 নভেম্বর তিনি কলকাতায় অবতরণ করলেন। বেলুড় মঠে বাস করে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রগণ ইউনিভার্সিটি ইনস্টিটিউটে তাকে অভিনন্দন জানালো। জামশেদপুরে তিনি বক্তৃতা করলেন। তারপর শিবানন্দজিকে নিয়ে তার ফেব্রুয়ারি পূর্ববঙ্গ যাত্রা করলেন। সেখান থেকে তিনি শুনতে পেলেন বেলুড় মঠে স্বামী ব্রহ্মানন্দজির দেহত্যাগ হয়েছে। তারা সত্তর ফিরে এলেন। ফেরার পথে শিলং এবং কামাখ্যা দর্শন করে ফিরে এলেন। শিলং এবং গৌহাটি থেকে ফিরে তিনি কলকাতা ছুঁয়ে আবার তিনি তিব্বতে গেলেন। তিব্বত যাত্রার পথে কাশী, লাহোর, রাওয়ালপিন্ডি দেখে শ্রীনগরে উপস্থিত হলেন। সেখানে 1 মাস ছিলেন। তারপর তক্ষশিলা, পেশোয়ার দর্শন করে ঋষিকেশে ফিরলেন। এবার তার মনে হলো যে তিনি আমেরিকা থেকে ফেরার পথে আমেরিকার জীবন তার বেলুড় মঠে চলবে না, বেলুড় মঠটি গ্রাম। সুতরাং এইখানে তার এই বিভিন্ন যে যা কিছু তিনি শহরে তিনি জিনিস নিয়ে এসেছেন সেটি তাতে অভ্যস্ত জীবনযাপন সেটি বেলুড় মঠে করা যাবে না। সেই জন্য তিনি বেলুড় মঠের পারমিশন নিয়ে তিনি কলকাতায় তিনি একটি বাসস্থান তৈরি করলেন। সেটি 1923 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি তিনি বেদান্ত কেন্দ্র স্থাপন করলেন এবং 20 ফেব্রুয়ারি তিনি 45 মেছুয়া বাজারের ভাড়াটে বাড়িতে তিনি সেখানে কেন্দ্র প্রতিষ্ঠা করলেন। কিন্তু সেখানেও স্থান সংকুল না হওয়ায় 1 মে থেকে 11 নম্বর রিজন হসপিটাল রোডের বাড়িতে উঠে গেলেন, যেটি এখন বেদান্ত মঠ হিসেবে পরিচিত। বেদান্ত সমিতির যথার্থ গোড়াপত্তন করলেন। 1924 সালে দার্জিলিং গেলেন। সেখানে
আবার একটি আশ্রম প্রতিষ্ঠা করলেন। আশ্রমের নাম হলো রুবি কটেজ। সেখান থেকে 1 খণ্ড জমি ক্রয় করলেন এবং 1925 অব্দে কার্তিক মাসে রামকৃষ্ণ বেদান্ত আশ্রম প্রতিষ্ঠিত করলেন। 1926 সালে মার্চ মাসে কলকাতায় রামকৃষ্ণ বেদান্ত মাঠে তিনি একটি সাধু সম্মেলন করলেন। তখনকার দিনে অনেকেই এই বেদান্ত মঠে যেতে নারাজ ছিল, এই জন্য একটি সাধু সম্মেলন হলো। স্বামী শিবানন্দ প্রমুখ বেলুড় মাঠে ও কলকাতার অন্য সব মাঠে সাধুরা গিয়ে ওখান থেকে আহার আদি করলেন। কিন্তু বিধির বিধান কি রক্ষা করবে? ওখানে স্বামী অভেদানন্দের সঙ্গে কেবলমাত্র ব্যক্তিগত সম্পর্ক ছাড়া অন্য কারোর সঙ্গে কোনো সম্পর্ক বেলুড় মঠে রইল না। কালী মহারাজ ব্রহ্মানন্দজি এক সময় বলেছিলেন, কালী যখন তার বাইরের কাজ কমিয়ে দেবে তখন এদের আধ্যাত্মিক শক্তির বিকাশ লোকে বুঝতে পারবে। তিনি বুঝতে পারলেন যে তার সময় ঘনিয়ে এসেছে। তিনি আর বক্তৃতাদি এবং বাইরে যাওয়া এসব তিনি আর খুব একটা রাখলেন না। শুধুমাত্র গিয়েছিলেন দার্জিলিং 1932 সালে এবং 1934-এর 6 মার্চ তিনি কলকাতায় ফিরে আসেন। তখন শ্রীরামকৃষ্ণ 1937 অব্দের 1 মার্চ, তখন শ্রীরামকৃষ্ণ শতবার্ষিকী চলছিল। তিনি তো 1 মার্চ তিনি পার্লামেন্টের রিজিয়নের টাউন হলে উদ্বোধন সভায় তিনি সভাপতিত্ব করেন। সেখানে তিনি 2বার বক্তৃতা দিয়েছিলেন। লিখিত একটি বক্তৃতা তিনি প্রবন্ধ পাঠ করেন। এটাই তার শেষ অভিভাষণ। বেদান্ত সমিতিতে মন্দিরের কাজ শেষ করে 2রা মার্চ শ্রীরামকৃষ্ণের জন্মতিথির পরে তিনি দার্জিলিংয়ে তিনি আরেকবার যান। 29 আগস্ট তিনি সেখানে শ্রী শ্রী ঠাকুরের পটে প্রাণ প্রতিষ্ঠা করেন। এটা তার শেষ দার্জিলিং ভ্রমণ ছিল। কলকাতায় ফিরে এসে মাত্র 1.5 বছর তিনি মর্তধামে ছিলেন। জীবনের কর্ম সমাপনান্তে শেষ 1.5 বছর তিনি প্রায় শয্যাগত ছিলেন বললেই চলে। তবে কেউ এলে তিনি কাউকে ফিরিয়ে দিতেন না। শয্যায় শুয়ে তিনি সকলকে তাঁর অমায়িক ব্যবহার এবং আলাপ করে তিনি আপ্যায়িত করতেন। নন্দোৎসবের পরদিন 8 সেপ্টেম্বর 1939 খ্রিস্টাব্দের সকালে 8টা 16 মিনিটে তিনি সমাধিযোগে মহাপ্রাণ করলেন। সংবাদ পেয়ে চারদিক থেকে বন্ধু বান্ধব শিষ্যরা সমাগত হলেন। বেলুড় মঠ উদ্বোধনী কলকাতার মঠগুলি হতেও সাধুরা এসে শেষ দর্শন করে গেলেন এবং শেষ কৃত্যে যোগ দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন। তাঁর অভিপ্রায় অনুসারে কাশীপুরের শ্মশানে শ্রী শ্রী ঠাকুরের সমাধি মন্দিরের ঠিক উত্তরেই পুষ্পমাল্য চন্দনাদি ভূষিত হয়ে তাঁর দেহ চন্দন কাষ্ঠে সজ্জিত চিতাগ্নিতে আহুত হল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ